এখন কেমন লাগছে? হ্যাঁ, যাও তুমি তোমার কাজ করো, আমি ঠিক আছি। হ্যালো হ্যালো, এটা কি করছিস তুই? কি হয়েছে? কি হয়েছে? তোর খুড়তুতো ভাই সুনীল তোকে দেখে নিয়েছে। এটা তুমি কি বলছো বাবা? আমি ওকে যা হোক করে বুঝিয়ে দিয়েছি, বলেছি তুই অন্য কাউকে দেখেছিস হয়তো। ও কি সেটা বিশ্বাস করেছে? বিশ্বাস করুক আর না করুক, তুই শুধু এইটুকু মনে রাখ, যদি দ্বিতীয়বার এরকম হয় না তোর অবস্থা খারাপ আছে। সাবধানে থাকিস সুরেশ, না হলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে তোকে। এ আবার কি হলো? 2 মাস আগেই তো এই বাড়িতে এলাম। যখন আমি বলছি এই বাড়িটা ছাড়তে হবে মানে ছাড়তে হবে, বুঝলে? সুরেশ, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে বলেছিলে তোমার বউকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবে। তোমার জন্য আমি বাড়ি থেকেও পালিয়ে এলাম, আর এখনো বিয়ের নামই নেই, শুধু এক বাড়ি থেকে অন্য বাড়ি পাল্টাচ্ছ। মঞ্জু, যখন জীবন বদলায়, পরিচিতি বদলায়, তো বাড়ি কেন নয়? আমি মানছি যে আমার জন্য তোমার অসুবিধে হচ্ছে, কিন্তু সবিতাকে জীবন থেকে সরানো এত সহজ কাজ নয়। বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি হবে। বিশ্বাস করো তো আমাকে? হ্যাঁ। এই নাও। শোনো, যবে থেকে সুনীল সুরেশের সম্পর্কে বলেছে না, একটু অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে সুনীল ভাংটাং খাচ্ছে হয়তো। না, সুনীল ভাংটাং খায় না, আর সুরেশের সম্পর্কে এসব কথা ও নেশার ঘরেও বলবে না। দেখো, আমি বলছি কিচ্ছু ঠিক নেই। কি ঠিক নেই? সবিতা যেমনই হোক, কিন্তু ও প্রাণ নিতে পারে না, তাও আবার সুরেশের। দেখো, ব্যাপারটা কেমন খটকা লাগছে। যতই হোক সুরেশ ওর স্বামী, ওর সন্তানের বাবা। তুমি এই আপনজন আর আত্মীয়তার মধ্যে যেও না গায়ত্রী। সব থেকে বড় ধোঁকা নিজের লোকই দিয়ে থাকে। মা, আমার এখানে একদম ভালো লাগে না, বাবার কথা খুব মনে পড়ে। আমরা আর কোথাও গিয়ে থাকতে পারবো না, তুমি এখানেই থাকার অভ্যেস করে নাও। মা, মা বলো না, বাবাকে কে মেরেছে? আমি জানি না, আর কখনো তুমি আমায় এই প্রশ্ন করবে না। এটা কি করে সম্ভব? হয়েছে স্যার, কিন্তু জেঠু এতটাই শোক পেয়েছেন, বিশ্বাসই করছেন না। তুমি ভয় পেয়েছো, ভুল করছো, অন্য কেউ ছিল। আমি পাগল নই স্যার, আমি সুরেশদাকে সত্যিই দেখেছি, আর ওর গাড়িটাও, মারুতি ভ্যানটাকেও দেখেছি। আর দুবার তো একই ভুল হতে পারে না স্যার। মনে হয় খুব বড় একটা ষড়যন্ত্র চলছে। স্যার, গাড়িটা এখানে ছিল আর আমি ওখানে ছিলাম। ওটা আমার দাদা কিনা সেটা নিশ্চিত হতে যখন আমি এখানে এলাম, ততক্ষণে ও গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। আমি এতটা আস্তে আস্তেই ও গাড়ি নিয়ে চলে গেল। শোনো, তুমি যদি সুরেশকে সত্যিই দেখে থাকো
তাহলে কেসটা আবার খুলতে হবে। খোলা তো উচিত স্যার, কিছু একটা খেলা তো চলছেই, হয় সুরেশ দা, নয় সবিতা বৌদি, আর নয়তো রাজু। এই রকম ষড়যন্ত্রের পিছনে কোনো বিশেষ কারণ আছে। সবার আগে আমাকে কারণটা খুঁজে বের করতে হবে। প্রথমে আপনি আমাকে দোষারোপ করলেন যে আমি আমার স্বামীকে মেরেছি, আর এখন বলছেন বেঁচে আছে, আর আমার কাছেই জানতে চাইছেন কে কি প্ল্যান করেছে। আপনি ওর স্ত্রী, আপনাকে জিজ্ঞেস করব না তো কাকে করব? আপনার কি একটু অদ্ভুত লাগছে না ইন্সপেক্টর? অদ্ভুত তো আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল। মানে এর মানেটা হলো একজন স্বামী তার স্ত্রীকে শুধুই সন্দেহই করে গেল, শুধুই সন্দেহ, ব্যাস, তাছাড়া কিছুই নয়। এই অবস্থায় থেকে গেল, না আপনার স্বামীর সন্দেহ দূর হলো, না আপনি তার থেকে আলাদা হলেন, সবকিছু আগের মতোই চলতে থাকলো। এরপর হঠাৎই একদিন একটা পচা গলা লাশ পাওয়া গেল, যে লাশকে চিহ্নিত করার জন্য এত প্রমাণ পাওয়া গেল, যে লাশটা সুরেশ বাবুর। আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি, যে সমস্ত কেসে স্বামী স্ত্রীর ওপর সন্দেহ করে সে হয় তার স্ত্রীকে খুন করে ফেলে কিংবা তার প্রেমিককে অথবা দুজনকেই, কিন্তু এই কেসটায় স্ত্রীও বেঁচে রয়েছেন আর তার প্রেমিকও মারা গেছেন শুধুমাত্র স্বামী। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। খেলাটা কি চলছে বলুন তো? খেলা? খেলা তো ভাগ্য খেলেছে আমার সাথে ইন্সপেক্টর। আমি কখনো কোনো খারাপ কাজ করিনি। বাবা মার সব কথা শুনেছি। বাবা মা বিয়ে দিয়েছে, তারপর স্বামীর কথা শুনেছি। শুধু একটাই ভুল, ছোটবেলার বন্ধুত্ব রেখেছি। আরে রাজু তো আমার ভাইয়ের মতো, কিন্তু এই সম্পর্কই আমার কাল হলো। এটাই আমার সব শেষ করে দিল। কারোর সংসার ভেঙে যাওয়াটা খেলা নয়, কারোর জীবন বরবাদ হয়ে যাওয়াটা খেলা নয়। পুরো ব্যাপারটা ফলো আপে রেখো, না হলে। এই সামনের বাড়িটা রাজুর, তাই না? হ্যাঁ স্যার। রাজুর বোন মঞ্জুও সেই দিন থেকেই নিখোঁজ, যেদিন থেকে সুরেশবাবুও নিখোঁজ। কারেক্ট স্যার। একটা কাজ করো, মঞ্জুর মিসিং কেসের স্ট্যাটাস কি দেখো, আর মঞ্জুর ব্যাকগ্রাউন্ড ডিটেলটা নাও। ইয়েস স্যার। না স্যার, আমার বিশ্বাস হচ্ছে না। আমি নিজের হাতে আগুন দিয়েছি ওকে। আমি তো নিজের ছেলেকে চিনি। সুনীলের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। সুনীল নিজে পুলিশ স্টেশনে এসে খবরটা দিয়েছে, নিজের কাজকর্ম ছেড়ে। এসব করেও লাভ কি? কেন মিথ্যে বলবে? দেখুন ইন্সপেক্টর সাহেব, আমাদের দেখে ভুল ভাববেন না। আমি আর সুরেশের মা মারাই গেছি। সুরেশ বেঁচে থাকলে হয়তো আমরাও ঠিক থাকতাম। সুরেশ যদি বেঁচে থাকেও, তাহলে মারাটা কে গেল, অথবা খুন হলো? ওই লাশটা কার ছিল, যেটা দেখে আপনারা নিশ্চিতভাবে বললেন এটা সুরেশেরই লাশ? আচ্ছা, আপনারা আমাদের উপর সন্দেহ আগে হ্যাঁ, আপনাকেও সন্দেহ করছি মোহনবাবু। আপনার স্ত্রীকে, আপনার ছেলের বউ সবিতাকে, তার বাবা মাকে, রাজুকে, মঞ্জুকে, তাদের বাবা মাকে, সবাইকে অবশ্যই সন্দেহ করছি। আর এই সন্দেহটা ততক্ষণ থাকবে যতক্ষণ না সত্যিটা জানা যাচ্ছে। আর সবচাইতে বড় সন্দেহটা আপনার ছেলের ওপর রয়েছে। যে কোম্পানির সাথে ওর কন্ট্রাক্ট ছিল তার অ্যাড্রেসটা দিন। গন্ডগোল তো কিছু একটা অনুভব করা যাচ্ছিল, কিন্তু সেটা কি বোঝা যাচ্ছিল না। খুনের এই কেস ষড়যন্ত্রমূলক কেসে পরিবর্তিত হচ্ছিল, আর সবচেয়ে বেশি রহস্যময় ছিল সেই লাশ, যেই লাশটাকে সুরেশের লাশ ভেবে শেষকৃত্য সম্পন্ন করা হয়। একটা গুরুত্বপূর্ণ প্রমাণের শুধু অস্থিটাই অবশিষ্ট ছিল।
স্যার সুরেশের আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল। ও মিনারেল ওয়াটারের বোতল জার এইসব নিজের ভ্যানে করে ট্রান্সপোর্ট করত। কিন্তু এই 2 মাস আগেই তো বেচারা মারা গেছে। হয়তো না, আমার বিশ্বাস ও বেঁচে আছে। বেঁচে আছে? যদি আপনি ওকে চাকরি থেকে তাড়িয়ে দিতেন আগে কিংবা ও নিজে চাকরিটা ছেড়ে দিত, তাহলে এখানকার চাকরি ছাড়ার পর ও কোথায় চাকরি করতে পারে? মানে আপনার মূল কম্পিটিটর কে? স্যার তা তো আমি বলতে পারবো না, কিন্তু 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 ওর একটা খুব ভালো বন্ধু আছে, বিকাশ। ও কিন্তু ওর খুব ভালো বন্ধু ছিল। বিকাশ? সুরেশ বেঁচে আছে? এটা কি করে সম্ভব স্যার? আমি নিজের চোখে ওকে পুড়তে দেখেছি। চোখ অনেক সময় ভুল দেখে, অনেক সময় ভুল বোঝায়। সুরেশ কিন্তু বেঁচে আছে বিকাশ, কোথাও লুকিয়ে রয়েছে। যদি তুমি ব্যাপারটা জানো আমাকে বলে দাও। আমাকে ভয় পেতে শেখো, আর যদি না আমাকে ভয় পাও তাহলে মরবে। তোমার লাশটা কোথায় পড়বে সেটাও কেউ জানতে পারবে না। স্যার, রাজুর বোন মঞ্জুকেও এখনো ট্রেস করা যায়নি। ওর ফোনটা এখনো পর্যন্ত সুইচ অফ আছে। ওর ফোনের লাস্ট লোকেশন ওটাই স্যার, বাজারপুর। সুনীল সুরেশকে যে কমপ্লেক্সে দেখেছে সেটা ওখানে, বাজারপুর, রাইট? ইয়েস স্যার। সুরেশ আর রাজুর বোন মঞ্জু দুজনে একই দিনে নিখোঁজ হলো, আর দুজনের লোকেশনও এক, বাজারপুর। স্যার, হতে পারে সুরেশ ওই বাজারপুরের কমপ্লেক্সে কোনো কাজে গেছিল। তার মানে এই কেসের সমাধান ওখানেই পাবো, বাজারপুরে। সবিতা, কি আর বলবো, কে ভেবেছিল যে আমাদের ছোটবেলাকার বন্ধুত্ব আজ এই দিন দেখাবে? আমায় ক্ষমা করে দে। এতে তোর কি করার আছে রাজু? আমি দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করব যে ধরা পড়ুক সুরেশ, ধরা পড়ে যা। যে আমাদের সবার জীবন নষ্ট করে দিয়েছে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। না না না, কাঁদিস না মা, কাঁদিস না। আমি বুঝি তো সব, তোরা রোশনির উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু একটা কথা জেনে রাখবি রে মা, এরকম লোক জীবনে কোনোদিন ভালো বাপ হতে পারে না, ভালো স্বামী হতে পারে না। হ্যাঁ সাহেব, একে তো আমি দেখেছি। এ তো রোজ আমাদের অফিসে মিনারেল ওয়াটার সাপ্লাই করতে আসে। কোন কোম্পানির হয়ে? অ্যানিকেল নামে একটা সাপ্লাই কোম্পানি আছে স্যার। আমাদের অফিসে সব জলই ওখান থেকেই আসে। এই কোম্পানির অফিস কোথায়? সেটা তো স্যার আমি ঠিক জানি না, কিন্তু স্যার আপনি অ্যাকাউন্ট অফিসেই ওখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। অ্যাড্রেসটা ওখানে নিশ্চয়ই পাবেন। অদ্ভুত ব্যাপার স্যার, মানুষ কত রকমের হয় না স্যার? বাকিরা জানে যে ও মারা গেছে, আর ও এদিকে, মানে আমার সবকিছু কেমন অদ্ভুত লাগছে স্যার। অদ্ভুত তো বটেই, তবে এই রহস্যের ওপর থেকে পর্দাটা তখনই উঠবে যখন জানতে পারবো যে সুরেশ সত্যিই বেঁচে আছে। এ তো সুরেশ। এখানেও কি করে? স্যার আমাদের এখানে মালের ডেলিভারি করে। এই মিনারেল ওয়াটার, আমাদের সাথে ওর কন্ট্রাক্ট আছে। এখানে কতদিন কাজ করছে? প্রায় 1 মাস ধরে। এর আগে কোথায় কাজ করতো কিছু জানেন আপনি? ও বলেছিল আগে এই কাজই করতো, মিনারেল ওয়াটারের ফ্যাক্টরিতে। সুনীল ওদিন নেশাও করেনি আর কোনো ভ্রমের মধ্যেও ছিল না। ও যে মানুষটাকে দেখেছিল সেটা সুরেশই ছিল। ম্যানেজার বাবু, আমার এই সুরেশের ডিটেলটা চাই। এই যে, এই দেখুন স্যার, 16/143 প্রগতিনগর, ফরিদাবাদ। এটা ওর আগের জন্মের অ্যাড্রেস। ফোন নাম্বার চেক করো। স্যার ফোন নাম্বারটাও গত জন্মের। ওর লাশের পাশ থেকে যে নাম্বারটা পাওয়া গেছিল সেটা এটাই, সুইচ অফ আছে। ম্যানেজার বাবু, এটা ওর লেটেস্ট অ্যাড্রেস নয়। অন্য কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? আগে না স্যার, আমাদের কাছে এটাই আছে যেটা ও দিয়েছিল। কিন্তু যে ফোন নাম্বারটা আপনি দিচ্ছেন সেটা এই মুহূর্তে চালু নেই। তাহলে আপনি কি করে ওর সাথে কন্ট্যাক্ট করেন? আমাদের ওকে ফোন করবার কোনোদিন দরকারই পড়েনি। টাইম টু টাইম এসে কাজ করে দিত, অভিযোগের কোনো সুযোগই দিত না। রোজ করার সময় ঢোকে, সকাল 9:30টায় রিপোর্টিং করবার কথা, কিন্তু ও আগামী 1 সপ্তাহ আসবে না। কেন? স্যার ও পরশু এসেছিল, বলল আমার 1 সপ্তাহের ছুটি দরকার, কাজে আসবো না। স্যার পরশুই তো সুনীল দেখেছিল সুরেশকে কমপ্লেক্সের বাইরে।
একটা সাধারণ ড্রাইভার অথচ বুদ্ধি এত তীক্ষ্ণ আর ক্রিমিনাল। একদমই স্যার, একের পর এক চাল চালছে। আমার মনে হচ্ছে স্যার ও জানতে পেরে গেছে যে আমরা ওর খবর পেয়ে গেছি। তার মানে কেউ ওকে খবরগুলো দিচ্ছে। স্যার প্রথমেই কথাটা আমি জেঠু আর জেঠিমাকে বলি, আর তারপর আপনাকে। আর তো কাউকে বলিনি। ঠিক আছে, তুমি যেতে পারো। ঠিক আছে স্যার। আমরা এ ব্যাপারে সুরেশের বাবাকে কিছু জানাবো না। উনি যেন এ ব্যাপারে কিছুই না জানেন। হয়তো উনি সুরেশকে খবর দিচ্ছেন। আমি ওদের ফোন রেকর্ডস আনাচ্ছি স্যার এক্ষুনি। স্যার সুনীলের খবর দেওয়ার 15 মিনিট পরে সুরেশের বাবা এই নম্বরে কথা বলেছিল স্যার। খোঁজ নাও, এটা কার নাম্বার? ইয়েস স্যার। যে নাম্বারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন বন্ধ রয়েছে। এতক্ষণে তো সুরেশ নাম্বার পাল্টে ফেলেছে। স্যার আমি এই নাম্বারটার লাস্ট লোকেশন ট্রেস করছি। তাহলে এটাই লেটেস্ট নাম্বার যেখানে সুরেশের বাবা ফোন করেছিল। ইয়েস স্যার। যদি ওনার সুরেশের সঙ্গে যোগাযোগ থাকে, আমার বিশ্বাস আছেই, তাহলে সুরেশ এই নম্বরগুলোর মধ্যেই আছে। স্যার যে নাম্বারটা সুইচ অফ বলছিল সেটার লোকেশন এখন বাজারপুর। বাজারপুরে কোথায়? টিকামপুরা চক। এছাড়া আরও একটা কথা আছে স্যার, ওই নাম্বারের সঙ্গে আরও একটা নাম্বার আছে যার সঙ্গে সুরেশের বাবা বারবার কথা বলেছে, আর ওই নাম্বারটা হলো বিকাশের। তার মানে এই খেলাটায় বিকাশও যুক্ত আছে। একটা কাজ করো, সাদা পোশাকে একজন হাবিলদারকে বিকাশের পিছনে লাগাও। ততক্ষণ আমরা একটু টিকামপুরায় ঘুরে আসি, যেটা সুরেশের পুনর্জন্মের স্থান। চেনো একে? মুশকিল আছে সাহেব, কিন্তু একজন আছে যে ঠিক চিনে নেবে। কে? কাদের ভাই। ও এখানে ওর বাড়ি ভাড়ায় দেয়। এই বস্তিকে ধরে নিন সাহেব, ও নিজের মুঠোয় পুড়ে রেখেছে। সব জিনিসের খবর রাখে ও সাহেব। জনাব, এই ছবিটা সুরেশ কুমারের। 3 দিন আগেও এই বস্তির 13 নম্বর বাড়ির 25 নম্বর ঘরে থাকতো মানে? এই বস্তিতে সমস্ত যাতায়াত করা লোকের উপর নজর থাকে আমার, কিন্তু যে বস্তি থেকে চলে গেছে ধরে নিন যে ও আমার আওতার বাইরে। কিন্তু ওর ব্যাপারে একটা খবর আমি দিতে পারি। কি? মানে এই সুরেশের সঙ্গে একজন লেডিস ছিল। আগে হ্যাঁ জনাব, ইনিই ছিলেন। অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফিজ। বিকাশের মুভমেন্টের ব্যাপারে খোঁজ নাও। ইয়েস স্যার। আমি ওর উপর চোখ রেখেছি স্যার। ও এখন বাসের মধ্যেই আছে স্যার। জিজ্ঞেস কর কোথায়। তুমি এখন কোন বাসে আছো? স্যার পল্লবগড়ের দিকে যাচ্ছি। ঠিক আছে, আমরাও পৌঁছাচ্ছি, তুমি সঙ্গেই থাকো। কনস্টেবল রাম সিংকে বলে যে একটা টিম নিয়ে যেন সুরেশের বাবার কাছে যায়। আর কোনো নাটকবাজি নয়, হ্যাঁ? চুপচাপ গিয়ে যেন তুলে আনে, আর ওর মোবাইলটাও। ইয়েস স্যার। আরে ভাই কিছু তো বলো। কাকা শান্ত হও দেখি, মোবাইলটা দাও আমাকে। চলো। এটা ভুল করছেন আপনারা। এরকম আপনারা করতে পারেন না। ভেতরে ঢোকো। কি করছেন? বিপদ? বিপদটা কিসের? কার থেকে বিপদ? সুরেশ, আমাকে এক্ষুনি বলো। সময় হলে সবকিছুই বলবো মঞ্জু, এখন কিচ্ছু জিজ্ঞেস করো না। তুই আমার কথা শুনে এদিকে আয়। দেখ, এখন ফালতু কথা বলার সময় নয়। তোরা ঝটপট করে এখান থেকে পালা। তোর কাকাতো ভাই সুনীল সব প্ল্যান ভেস্তে দিয়েছে। সুরেশ, আমি বাড়ি যাচ্ছি। আমার মনে হয় না তুমি আমাকে বিয়ে করতে চাও। তুমি আমাকে নিয়ে খেলছো। আমি বাড়ি ফিরে যাচ্ছি। মঞ্জু শোনো, একে তো ওই বোকা সুনীলটার জন্য আমি বড় সমস্যার মধ্যে ফেসে গেছি। এখন তুমি শুরু করো না, আর এরকম কিচ্ছু করো না যেটা আমি চাই না।
আর যদি এরকম কিছু করো না, তাহলে তুমি এমন একটা সুরেশকে দেখবে যাকে তোমার দেখা উচিত নয়। বুঝেছো? বুঝেছো? স্যার ওই ঘরটা। কোনটা? স্যার ওই বাঁ দিকের শেষের ঘরটা। চলো। এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি আমাকে ফাঁসিয়েছো সুরেশ, আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করেছিলে, নিজের বউয়ের থেকে ডিভোর্স নেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে। তোমার ইচ্ছেটা অন্য কিছু সুরেশ, বলো আমায় কি ইচ্ছে তোমার? আরে একবার এখান থেকে বেরোলে তারপর সব কথা বলবো না তোমাকে। এখন আপাতত তোমার মুখটা একটু বন্ধ রাখো, বুঝলে? তুই কি এখানে কাউকে চিনিস? না তো। তাহলে দাঁড়া, দেখছি। অবশেষে দেখা পাওয়া গেল জল জ্যান্ত সেই লাশ। একবার তো তুমি মরেই গেছো, দ্বিতীয়বার মরলে কারোর কিচ্ছু যাবে আসবে না। শোন বাবা, শুধু একজন বাবা হিসেবে বলছি না, একজন পুরুষ মানুষ হিসেবে বলছি, ছেড়ে দে বৌমাকে, যেতে দে সবিতাকে। আরে তুই তো আরো অনেক ভালো ভালো মেয়ে পেয়ে যাবি। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাও পেছন থেকে। চুরি তো করেছেই, তার উপরে গলাবাজি করছে। আর ওর মা বাবা ওরা ওর সঙ্গে আছে। সেই জন্যই তো বলছি, ছেড়ে দে ওকে। ওকে আমি ছাড়বো না, এইভাবে তো ছাড়বো না। তাহলে কি করবি? মেরে ফেলবি ওকে? তাহলেই কি তোর বুকের জ্বালাটা জুড়বে? ওকে না, আমি নিজেকে নিজেই মেরে ফেলবো। তাহলে মোহনবাবু, আপনি তো এই পরিকল্পনার প্রথম থেকে সবটা জানতেন। স্যার, কিন্তু আমি কিছুই জানতাম না। আমি সত্যি বলছি, এরা কি প্ল্যানের কথা বলছে আমি কিচ্ছু জানি না। আমি তো এই মানুষটাকে সত্যি ভালোবেসেছিলাম, আর ভেবেছিলাম ও হয়তো সারা জীবন আমার সঙ্গেই কাটাতে চায়। বলো না সুরেশ, কি প্ল্যান ছিল? স্যার, আমি জানতাম যে সুরেশ আমাদের প্রতিবেশী সবিতার স্বামী, কিন্তু আমি এটা একদমই জানতাম না যে ওর বউকে সন্দেহ করে, যে ওর আমার দাদার সাথে অ্যাফেয়ার আছে। স্যার, আমি রাজুর উপর বদলা নিতে চেয়েছিলাম, আর কষ্ট দিতেও। তাই আমি ওর বোনের সঙ্গে ভালোবাসার নাটক করি, আর ওকে আমার প্ল্যানের ভাগিদার বানাই। তুমি তোমার স্ত্রীকে দুঃখ দিতে চেয়েছিলে, কারণ তোমার মনে হয়েছিল যে রাজুর আর তোমার স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে। ও আমাকে একের পর এক মিথ্যে বলছিল, রাজুর সঙ্গে ফুর্তি করছিল, আর বলতো কিছুই হয়নি। তুমি রাজু আর সবিতাকে এই কেসে ফাঁসাতে চেয়েছ, তাই জন্য তুমি নিজেই নিজের মৃত্যুর নাটকটা করলে। নিজের স্ত্রীকে এতটা ঘৃণা? আর ওই বাচ্চাটা, ও তোমার কি ক্ষতি করেছিল? ও তো তোমার নিজের রক্ত, ওর জীবনটা কেন নষ্ট করলে তুমি? সবিতার জন্য আমি শেষ হয়ে গেছিলাম স্যার, আর আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। আমি চুপ করে বসতে চাইছিলাম। তাহলে তুমি আলাদা হয়ে যেতে পারতে, শেষ করে দিতে পারতে এই সন্দেহের পাগলামোটা। এই জঘন্য কাজটা করার দরকার কি ছিল? আলাদা হয়ে গেলে আমি হেরে যেতাম না স্যার, কিন্তু হারা তো ওর উচিত ছিল, কষ্ট পাওয়া তো ওর উচিত ছিল। ভুল ও করেছে স্যার, আমি তো শুধু। দেখ ভাই, তুই সবিতার বাড়ি গিয়ে সব বলে এসেছিস, আর সবিতার সঙ্গে তোর অনেক দিন ধরে ঝামেলা চলছে। তোর স্বাভাবিক ব্যাপার এটা রাজু জেনেই গেছে যে তুই ওদেরকে সন্দেহ করিস। ও তো মনে হয় ওকে সবকিছুই বলে। এবার যদি সবিতার কিছু হয় না, তাহলে তুই তো গেলি, পুলিশ সোজা তোকে ভেতরে করে দেবে, কারণ রাজু তোর নামই নেবে। আমি ওকে ছোঁবও না। হ্যাঁ, রাজুর কিছু হলে সবিতা মুখ খুলে দেবে। আমি ওই কুকুরটাকেও মারব না।
তাহলে বাঁচলো কে? সুরেশ, যেটা তুই ভাবছিস সেটা কি সত্যিই হবে? বাবা, আমি অনেক দিন ধরে এই ব্যাপারটাকে নিয়ে ভাবছি আর বিকাশকে কাজেও লাগিয়ে দিয়েছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওই লাশটা কার ছিল? যা, দেখবি না আমাকে এরকম ভাবে, যা। হ্যাঁ বল। আরে একজনকে পেয়েছি। কোথায়? আরে আমাদের বড় বাজারের ফ্লাইওভারের নিচে, একদম হাইট, কালার, বডি সব তোর মতো। তুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, মালটা ফুল টাইট, তুলে নেব। তুই চলে আয়। বাবা, ঘুরতে যাচ্ছ? আমিও সঙ্গে যাব। না সোনা, একটা কাজে যাচ্ছি, সকালে চলে আসবো। কোথায় যাচ্ছ তুমি? আগে কিছু বলনি তো? না বলে অনেক কিছুই হচ্ছে এই বাড়িতে, আর বলার পরেও হচ্ছে। বলো না কোথায় যাচ্ছ। তুমি যে চিন্তা করছো সেটা দেখানোর কোনো দরকারই নেই। তোমার জন্য তো ভালোই হচ্ছে না, অনেক টাইম আছে। বাবা আসছি, সকালে বাড়ি আসবো, অনেকগুলো ডেলিভারি আছে। সাবধানে যাস বাবা, রাতের ব্যাপার তো। চিন্তা করো না। চল চল, ফ্লাইওভারের নিচে পড়ে আছে, চল। আরে ওঠ, ওঠ। কি কি হয়েছে? আরে এখানে এখানে শোয়া বারণ আছে। কেন? এটা তো বাপের জায়গা নাকি? নাম লেখা আছে নাকি এতে তোর? আরে তোর ভালোর জন্যই বলছি, ওদিকে পুলিশ মাতালদের ধরছে। আরে তো খারাপের কি আছে? জেলে যাব, খাবো দাবো আর ঘুমাবো। আরে সেসব তো আমরাও দেবো তোকে, ভালো ভালো খাবার আর মদও দেবো। আরে এখনো তো আমার বিয়েও হয়নি, আমাকে কেন জামাই বানাচ্ছ ভাই? আরে শর্ত, আরে এতদিন ধরে এখানে আছি, একটা কুকুরও আমাকে জিজ্ঞেস করেনি, আর তুই আমাকে জামাই? আরে আমরা তোদের মতো লোকেদের সাহায্য করি, সমাজ সেবা। চল। তাই নাকি? আরে ঠিক আছে, উঠছি উঠছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় যাও ভাই? 1 মিনিট ভাই, তোমরা কোনো আজে বাজে লোক নয় তো যে আমাকে দিয়ে কিছু উল্টো পাল্টা করাতে চাও? ঠিক আছে, যা করানোর হয় করাও, কিন্তু ওটা টাকা নেব, আর তার সাথে 1 বোতল মালও। হ্যাঁ ঠিক আছে, দেবো। চল চল, গাড়িতে বস। ঠিক আছে, যাচ্ছি।
ব্যাটা মরে গেছে। আমি বাবাকে বলে দিয়েছি যে মাকে যেন কিছু না বলে, শুধু লাশটা দেখে পুলিশদেরকে বলে দেবে যে এই লাশটা সুরেশের। তারপর কারোর বাপেরও বের করার ক্ষমতা নেই যে এই লাশটা কার। চল এখন বেরোই, আমাকে মঞ্জুর কাছে যেতে হবে। তুই 2 দিন পরে পুলিশ স্টেশনে ফোন করে বলে দিস যে নালায় লাশটা পড়ে আছে, আর ততদিন এই লাশটাও নষ্ট হয়ে যাবে। চিন্তা করিস না, ফোন করে দেব। চল এখন যাওয়া যাক। তুমি একজন নিরীহ আর অজ্ঞাত লোককে খুন করে বসলে, কেননা তুমি ভেবেছিলে যে তোমার স্ত্রীর অ্যাফেয়ার এই মেয়েটির ভাইয়ের সঙ্গে চলছে। তুমি একটা মানুষকে তো খুন করেছই, কিন্তু কতগুলো মানুষের জীবন মৃত্যুর কারণ হয়েছে ভেবে দেখেছ? তোমাকে যদি আমি এখন জ্যান্ত পুঁতে দিই, তাহলে কাঠ আর ঘিয়ের খরচটা অন্তত বাঁচবে। আর তোমার মৃত্যুতে কেউ কাঁদবেও না, তোমার নিজের সন্তানও না। নিয়ে যাও একে, একে কোর্টে তুলতে হবে। চলো। এসে গেছে। বাবা, 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 আয় বাবা। মঞ্জু, আপনাদের সবার সাথেই খুব খারাপ হয়েছে, অনেক ভুগতে হয়েছে আপনাদের। হয়তো কিছু ভুল আমারও হয়েছে, সেই জন্যে ক্ষমা চাইছি। মা, বাবা বেঁচে আছে? হ্যাঁ মা। সবিতা দেবী, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ। আপনি যখন জানতেন যে আপনার স্বামীর সন্দেহটা অমূলক, আপনি কোনো ভুল করেনি, উনি শুধু শুধু সন্দেহ করছেন, তবু আপনি ওনার সাথে ছিলেন? আপনি এমন একটা বিয়ে দেখান যেখানে কোনো অশান্তি নেই। আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই ওর সন্দেহ দূর হয়ে যাবে, কিন্তু ও তো নিজেই আমার থেকে দূরে চলে গেল। এত ঘেন্না সুরেশ? আমরা তো কত ভালো ছিলাম, তা তোমার একটুও মনে নেই? তুমি রোশনির কথা একটুও ভাবলে না? আমি ওর প্রশ্নের কি উত্তর দেব সুরেশ? শেষ পর্যন্ত তুমিই জিতে গেলে সবিতা। এবার তো তুমি রাজুর সঙ্গে ওখানেই থাকতে পারবে, আর তারপর হয়তো তোমরা চুপি চুপি বিয়েও করে নেবে। আমার বিয়ে হয়ে গেছে, আর সেটা শুধু তোমার সাথেই। অগ্নিসাক্ষী করে একসাথে থাকার শপথ নিয়েছিলাম আমরা। যদি সেই আগুনে আমি তোমার এই ভুলকেও জ্বালিয়ে ফেলতে পারতাম।
এক ব্যক্তি তার মৃত খুড়তুতো দাদাকে অ্যাক্সিডেন্টালি দেখে ফেলে আর প্রকাশ্যে চলে আসে এক সাংঘাতিক ষড়যন্ত্র। যদি ভাগ্য সুরেশকে সুনীলের সামনে না নিয়ে আসত, তাহলে হয়তো সুরেশের মাস্টারমাইন্ড চাল সফল হয়ে যেত আর অনেক নিরপরাধী জেলের মধ্যে পৌঁছত, কিছু জেলে আর কিছু স্মৃতির অন্ধকারে। কিন্তু এই কেসে একজন মানুষকে প্রাণ হারাতে হয়েছিল, ফ্লাইওভারের নিচে থাকা ওই ভবঘুরে গরিব মানুষটা, যার নাম পর্যন্ত কেউ জানত না। সুরেশ, তার বাবা আর বিকাশ, এই তিনজনকে ওই লোকটির খুনের অপরাধে অ্যারেস্ট করা হয়। বিশ্বাস হলো স্বামী স্ত্রীর একসাথে থাকার একটা রসায়ন, একটা বাড়িকে পরিবারের রূপ দেওয়ার সিমেন্ট। কিন্তু মজবুত দেওয়ালেও শ্যাতলা দেখা যায়, তার উপরেও যে কোনো মুহূর্তে ফাটল দেখা যেতে পারে। কোনো পরপুরুষ বা পরনারীর সাথে গভীর বন্ধুত্ব বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে চাপ সৃষ্টি করে, আর এই চাপের থেকেই সৃষ্টি হয় হিংসার, যেটা রাগে পরিণত হয়। আর শেষমেশ এই ঘৃণার ঘুণ পোকা পুরো বাড়িটাকে গিলে ফেলে। বিশ্বাসের সঙ্গে সঙ্গে কমিউনিকেশনও প্রত্যেকটা সম্পর্কের ভিত। নিজেদের মধ্যে ভালো করে কথা বলে ধৈর্য আর সংযমের মাধ্যমে সব ভুল ধারণা দূর করা যায়, দেওয়ালের ফাটলগুলোকে বুঝিয়ে দেওয়া যায়। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।